নমস্কার। আজকে যার সঙ্গে আড্ডা মারবো, ওই আমরা বলি না লাগে টাকা দেবে গৌরী সেন, তো এইখানে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যে টাকা দিয়েছে বলে আমরা এই বড় বড় কথাগুলো বলতে পারছি এবং এই সিনেমাটা হয়েছে এবং এই সিনেমার আড্ডাগুলো হচ্ছে। দাদা, তোমাকে ওয়েলকাম আমাদের এই আড্ডায়, অনেকদিন পরের আড্ডা। অনেকদিন পর, আসলে আমরা অনেকদিন পর বসছি একসাথে। আর মানে টাকা দেওয়াটা না, মানে আমি ব্যাপারটা খুবই, মানে আমি এই প্রযোজক কথাটাই তোমরা দেখেছো তোমাদের টিজার ট্রেলারে কোনো জায়গায় নাম দিতে দিই। আমি মনে করি এটা ছবি যখনই হয়, যেভাবেই হয়, এটা ছবি হওয়াটা দরকার। সেটা ছবি আমার নিজের ব্যক্তিগত জীবনের প্রচুর অভিজ্ঞতা, এবং আমি এটা লিখেওছি আমার বইতে, যে কারো যদি সিনেমা বানানোর ইচ্ছে থাকে, তার পকেটে 100 টাকা থাকলে একটা সিনেমা তৈরি। সিনেমার পাগলামোটা এটাই। তো এটা তোমাদের এই পাগলামোর সাথে আমি মেতে উঠেছি, এইটুকু বলতে পারি। হ্যাঁ, কিন্তু টাকাটা বাদ দেওয়া যাবে না, মানে এটা সত্যি আজকের সময়ে দাঁড়িয়ে প্রথমত এই অনেক দিন পরের মতন সিনেমা, মানে যেটা সত্যি মানে সাহস দেখানোটা একটু কঠিন। মানে এটা আমরা যারা নতুন স্টুডেন্ট ডিরেক্টর, আমরা যারা শিখতে শিখতে কাজ করছি, তারা আরো বেশি বুঝতে পারি যখন প্রতিটা জায়গায় যেতে হয় গল্প শোনাতে, এবং আমাদের তো সংখ্যায় রিজেকশন বেশি হয়, পাই সুযোগ একটা আধটা, তো সেই মুহূর্তগুলোতে বোঝা যায় যে না, এই ধরনের গল্পগুলো না করে লাভ নেই, কাকে নেব, এই নিলেই বলবে একে নাও তাকে নাও। সেই ঘটনাটা তো ঘটেনি, মানে সেটা আমাদের টিজারের পর অনেকে লিখতে শুরু করেছে, দেখলাম যে কাদের কাদের একসঙ্গে অভিনয় করতে দেখছি আমরা ভাবতেই পারছি না। আমাদের প্রচুর থিয়েটারের লোকজন লিখেছে, দেখলাম যে দেবেশ দা শঙ্কর দা একসঙ্গে সিনেমায়, মানে তাদের কাছে এই স্কোপটাই তো আমরা পাই না। এটা আমাদের কাছে একটা মানে প্রশ্ন করার আগে থ্যাংক ইউ। আমার থ্যাংক ইউ কিছু নয়, আমার এটা আমাদের এনআইডিয়াস এর একটা, আমার বলা যেতে পারে যে যেটুকু আমি অভিজ্ঞতা বলি, বা আমার সিনেমার লাইনে থাকা সবটাই তো সবাইকে নিয়ে, আমার বারবার মনে হয় এনআইডিয়াস এর জায়গার থেকে, মানে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াসকে ভীষণভাবে আলাদা রাখি। এবং তোমরা জানো খুব ভালো করে, তোমাদেরই খালি এখন অবশ্য সে একটা বিশাল হিট দিয়ে দিয়েছে কাকাবাবু, কিন্তু আমি সেই সময় প্যান্ডেমিকের আগেও যখন চন্দ্রাশিসকে আমার মনে হয়েছিল ছেলেটি ভালো ছবি বানাতে পারে, ও এসে আমাকে একটা গল্প বলতেই পারতো যেটা অনেকটাই মেইন স্ট্রিম ফর্মুলা, আমি যেটা বলছি। কারণ বুমবাধা বলছে প্রসেনজিৎ ও আমার একটা অদ্ভুত গল্প শোনালো, যে গল্পটা আমি জানি এটা মেইন স্ট্রিম নয়, খুব সহজে এই ছবিটাতে কেউ টাকা দেবেন না, কিন্তু আমাকে ও যদি এই গল্পটা শুনে, এবং অবশ্যই চরিত্রটা দারুণ চরিত্র একটা, তা আমি বলেছিলাম ঠিক আছে, তুই করতে চাস কর। এবং আরেকটা ছবির কথা বলি, সেই ছবিটা প্রায় 3 বছর ধরে আটকে ছিল, মানে আমার খুব প্রিয় একটা নাম তার সঙ্গে জড়িয়েছিল, আমাদের সবাই বাঙালি ইমোশন তার, সেটা হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, মহালয়া। অনেক বছর ধরে এই স্ক্রিপ্টটা নিয়ে ঘোরা হয়েছিল, ঠিক, কারণ অনেকেই চাননি যে, খুব স্বাভাবিকভাবে খুব একটা ছবির বাজেট থাকে, যে ডিরেক্টর তার মাথায় ছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, আমাদের সুভাষিস। এবারে অনেক রকম চাপ, যেটা তুমি বললে, আমি বলেছিলাম তুমি ছবিটা করতে চাও, শুধু বলেছেন হ্যাঁ, মানে আমার অল্প চরিত্র, যদি মহানায়ক উত্তম কুমারটা যিশু করে ভালো হয়, এটা আমার অরিজিনাল ভাবা, বাকিটা আমি এই কাস্টিং করতে চাই। সেখানেও তুমি দেখবে, মানে পরিচালক যাকে যাকে চেয়েছেন, এবং মহালয়া ছবিটা কিন্তু যথেষ্টভাবে মানুষজন দেখেছেন, মানে, এবং আমারও মনে হয়েছিল যে এই গল্পটা শুনে আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়েছিল যে তুমি যে একটা কাস্টিং ভেবেছো, তারা হয়তো বড় পর্দায় কাজ করেন, এরম না যে করেন না, আমরা মানে প্রচুর কাজ করেছি দেবেশদার সঙ্গে, শঙ্করের সঙ্গে, কিন্তু এছাড়াও যে একটা অদ্ভুত অভিনেতাদের যে একটা একত্র করা, এবং তাদের অভিনয় আমরা সিনেমা টিভি ছাড়াও থিয়েটারে প্রচুর দেখেছি, তারা প্রত্যেকে খুব, আমি বলবো যে খুব বড় মাপের অভিনেতা, এবং আমার তোমার প্রতি বিশ্বাস ছিল বলে অতটা আর ভাবিনি। এটাই বিশাল ব্যাপার, সিনেমা অত ভেবে হয় না। এই যে প্রথমবার যখন অনেকদিন পরে কলম নিয়ে বসেছি, তো একদম অনেকগুলো প্রশ্ন লিখে এনেছি, আমার টাকাটা উঠবে, এটা তো তোমার প্রশ্ন, তুমি করো, আমার টাকাটা উঠিয়ে দিস ভাই, ছবিটা যেন লোকজন দেখে, সবাই মিলে দেখবে, বললো ছবিটা সত্যি খুব ভালো। আমি তো পোস্টার লাগাতে বেরিয়ে পড়েছি, আর কত নামা যায় আর কি, মানে। আচ্ছা, আমি এটা বলি, প্রথমবার যখন অনেকদিন পরে গল্পটা তুমি শুনলে, মানে কি এমন ছিল? প্রথমে বছরের ছবিটা নিয়ে আমি কানসে যাচ্ছি। কোন ছবিটা নিয়ে? অনেকদিন। ও তাই? বাহ, আমার শুনলেও ভালো লাগে, যাবো। হ্যাঁ বেশ।
থ্যাংক ইউ। যেভাবেই হোক যাবো। তাহলে কি করবো না, প্রশ্নগুলো থাক গুটিয়ে দিই, মানে enough। আজকে ফিরলাম সকালবেলা বম্বে থেকে, তুমি জানো হ্যাঁ হ্যাঁ কিছু কাজ তো আমাদের এই ছবির জন্য আমায় করতে হবে। অবশ্যই। একটা ছবি যেন থেকে ওই যায়, তো আমার কাজ বানানো, বাকি কাজ তো থেকে যাওয়ার দরকার, কিছু ছবি থেকে যাওয়ার দরকার। রাইট। কি বলবো এরপরে, আর কি প্রশ্ন করব? আচ্ছা, প্রথম ডিরেক্টর হিসেবে একটা ভালো খবর দিলাম। খুবই, অনেকদিন পর তো আমি তোমাকে প্রথম স্ক্রিপ্টটা শোনাইনি, প্রথম গল্প শুনিয়েছিলাম প্রথম দিন, এবং গল্পটা শোনালাম। আচ্ছা একটা, হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা মুখে পড়েও ন্যারেট করিনি, জাস্ট মুখে বলেছিলাম। কি এমন ছিল যেটা থেকে তোমার মনে হলো যে তুমি আমাকে বললে যে তুই গোটাটা লেখ এবং আমি গোটাটা শুনবো? প্রথম কথা আমি যেটা আগেও বলার চেষ্টা করেছি, যে আমি যখন প্রযোজক কথাটাই আমি বলি না, এনআইডিএস এর তরফ থেকে বসে শুনি, আমি প্রথমত একটা মানুষের অনেস্টি বোঝার চেষ্টা করি, যে সেই মানুষটা আমায় যেটা ন্যারেট করছে বা বলছেন সেটা একটা ছবি করার জন্য বলছেন না, একটা বোঝাতে পারবো না হয়তো, আমি অনেস্টি নিয়ে বলছি। সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ভাবার যে একটা অনেস্টি আছে, যেটা আমার তোমার বলাতে আমি অনুভব করেছিলাম। আর সেকেন্ডলি, থ্যাঙ্কস টু আমাদের আর একজন প্রযোজক রানা সরকার, যিনি তোমাকে নিয়ে ওই ছবিটা করেছিলেন অঙ্কটাকে। আমি ওটা দেখে, তুমি জানো, তারপরে আমি বোম্বেতে প্রচুর ইন্টারভিউ অন্য ছবির জন্য দিয়েছি। ওটা আমার মাথায় ঢুকে গেছে যে তুমি বড্ড ভালো একটা ছবি বানিয়েছো উইথ অনেস্টি, এবং বড্ড আমার ওটা আমার কাছে ভেতরে ভেতরে ছিল। তাই বিলিভড অন ইউ, যে এই যে ছবিটি বানাবেন একটা তার মাত্রা থাকবে। আর গল্পটার মধ্যে যেটা আমি গতকাল আমার বাবার কাছে গেছিলাম পদ্মশ্রী পাওয়ার জন্য, তো দেখালাম টিজারটা। আমার জিজ্ঞেস করছেন, আমি বলছি দেখো, আমার যেটা বারবার মনে হয় যে পৃথিবীতে সব রকম মানুষের ফেলে আসা কিছু স্মৃতি, ফেলে আসা কিছু মিম, ফেলে আসা কিছু মোমেন্টস এটা থাকে, এবং সময়ের সাথে বয়সের সাথে হয়তো সবকিছুটা পেয়ে ওঠে না, কিন্তু ওই চাওয়াটা থেকে যায়। অনেক সময় হয় যে সেই চাওয়াটা হয়তো সে ডাইরেক্টলি সেই চাওয়াটা মিটলো না, কিন্তু রাস্তার একটা কোনো মোড়ে গিয়ে একটু অন্যরকম ভাবে হলো এই চাওয়াটা মিটে। আর প্রত্যেকটা মানুষের বাঁচার, হাসার, তার জীবনটাকে নিয়ে আনন্দ করার অধিকার আছে সবার। এইটা আমার সব থেকে ভালো লেগেছিল। এবার নর্মালি আমরা ফিল্মে একটা পার্টিকুলার শ্রেণীর মানুষের কথা বলি, কমার্শিয়াল ছবি হোক অন্য একটা বলি, এইটাতে যেভাবে তুমি চরিত্রগুলোকে তৈরি করেছো, যাদের কথা তুমি বলার চেষ্টা করছো, সেই মানুষগুলোকে নিয়ে খুব একটা কথা, তাদের ভেতরের যে আনন্দ, ভালোবাসা, তাদেরও তো সব রকম, আমাদের যা ইচ্ছে করে তাদেরও তাই ইচ্ছে করে। তারা হয়তো প্রকাশ করেন একরকম ভাবে, প্রকাশ করতে পারেন না, তাদের আর্থিক অবস্থা হোক, তাদের সোসাইটির জায়গা থেকে হোক, তাদের আনন্দটা তারা বেছে নেন, কিন্তু সেটাও আনন্দ তাদের মতো করে বেছে। এইটা আমাকে সব থেকে, মানে এই ছবিটার মেন কারণ হচ্ছে যে প্রত্যেকের আনন্দ করার, বাঁচার, নতুন ভাবে নিজেকে চেনার, সেটা অদ্ভুত ভাবে তোমার গল্পেতে এবং পরবর্তীকালে অবশ্যই চিত্রনাট্য বেরিয়ে এসেছে। তুমি এটাতে একবার একটা এক্সাম্পল দিয়েছিলে তোমার ঘরে বসে এই সিনেমা নিয়ে আলোচনা করতে করতে। আমার গম্ভীর প্রশ্ন করছি না, গম্ভীর করছি না, তখন মনে হচ্ছে এটাই আমি ছবিটা করে ফেলেছি, এবার এরকম আমি এটা ভাবতেই চাই না, এটা বানিয়ে ফেলেছি, দর্শকদের কাছে পৌঁছে দেবো। না, তুমি এই যেটা বললে এই রেসপেক্টেই তুমি বলেছিলে, এই তোমার অফিসেরই একজন, আমি আমাদের সবার কলিগই বলবো, শান্তনুদা। তুমি শান্তনুদার একটা এক্সাম্পল দিয়েছিলে, আমার এখনো মনে আছে, যে এইটা তো আমরা ভাবতেই পারি না যে শান্তনু গিয়ে ওর বউকে একটা গোলাপ ফুল দিয়ে, এবার কেন না, হ্যাঁ, কিন্তু এটা তো বাস্তব। তো এইখানে আমাদের এই যে ওই শিবু বর্ষার গল্পটা শুনে তুমি বলেছিলে, ওটা আমার সব থেকে মিষ্টি ট্র্যাক লাগে, যে ওটা তো দেখলে বুঝবেন, মানে ওটা তো ঘটে, এবং ওটা ঘটে। আচ্ছা, তুমি বললে এই তুমি বম্বে গেছিলে, বাবার কাছে গিয়ে তুমি টিজারটা দেখালে, আমাদের একটা প্রশ্ন, তোমাদের জন্য একটা গিফট পাঠিয়েছে, তাই? আচ্ছা, কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো, সেটা ভারতবর্ষ হতে পারে, বিদেশেও হতে পারে, যে কোনো কিছু সম্পর্কের না, মানে ইকুয়েশনস গুলো আমার কাছে মনে হয় এক। মানে ধরো আমার অনেক ছবি আছে অবশ্যই, তার মধ্যে আমার কাছে আমার একটি খুব প্রিয় ছবি হচ্ছে ময়ূরাক্ষী। কেন? একটা সম্পর্ক যেটার মধ্যে একটা অদ্ভুত লেয়ার্স তুলে এনেছিল, সেরকম আমার মনে হয় সম্পর্কের ভেতরের লেয়ার্স গুলো থাকে,
বাবা মা সন্তান, এই যে আমাদের পরিবার যেটাকে বলি, এইটার যে ভেতরের কিছু ইকুয়েশন থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো পাল্টায়, আবার ঠিক হয়ে যায়। এইটা নিয়ে সিনেমা হলে মানুষের ভালো লাগে, এইটুকু যায়। এটা ভাই বোনও হতে পারে, না না, যে কোনো সম্পর্ক, মানে পরিবারের যে কোনো হ্যাঁ। এইগুলোর মধ্যে অনেক ভাঙা গড়া, মনে হবে এটা ভেঙে গেল আবার গড়ে যায়, এইটাই তো পরিবার। এইটা নিয়ে যারাই কাজ করেছেন, যেভাবেই কাজ করেছেন, মানে ইনফ্যাক্ট আমাদের পৃথিবীর শ্রেষ্ঠতম একজন, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিল্ম হচ্ছে গডফাদার, আসলে তো পরিবারের গল্প। তো এইটাকে যে যেরম ভাবে আনবে লোকের ভালো লাগে, রিলেট করতে পারে বলে আমার মনে হয়। আচ্ছা, এই ছবির তুমি প্রযোজক বা উপস্থাপক, আমি কোনোটাই বলছি না, এই ছবির সঙ্গে যুক্ত থেকে তোমার যুক্ত হওয়াতে মানে তোমার সব থেকে বড় দায়িত্বটা কি এখন, মানে এই ছবিটাকে কেন্দ্র করে? আসলে সত্যি কথা বলতে আমার কোনো দায়িত্ব দিয়ে দিয়েছো তো আমাদের উপরে পুরোটা তোমাদের। ব্যাস। আমায় যদি তোমরা ডাকো যেদিন হ্যাঁ। রিলিজ করবে বা যদি ইনভাইট করি তোমাকে, তাই তো? আর পাঁচজন যেরকম বলে তোমাদের আসলে খুশি হবে, তুমি এসো একটু প্লিজ, এরকম ভাবে তোমরা বললে যাবো। আচ্ছা, তুমি ছবিটা দেখবে প্রিমিয়ারে? কারণ তুমি শুনেছি তুমি দেখো না, এটা সেটা দেখবে? তোমায় আমি কথা দিতে পারছি না, দেখবো নাই ধরো, দেখবে নাই। ওটা আমি নিজে আমি আচ্ছা, হল থেকে আমি চলে যাওয়ার পর বিধাননগরে দেখবে তো? দেখিনি। হল থেকে চলে যাওয়ার পর দেখবে? ফ্রান্সে বসবে। আমি 22শে শ্রাবণ কত বছর পরে দেখেছিলাম, কত বছর? 3 না 4 বছর পর সিঙ্গাপুরে বসে জোর করে, তাও একদিকে সৃজিত আর প্রণব আমাকে জোর করে বসে। তাও সৃজিত দা এত ছবি আমার করে, tension সুবিধা হয়। আছে, আমরা তো কম বানাই। আমি মনের মানুষ দেখিনি। আমি 7 বছর পরে ঋতুকে ফোন করেছিলাম হায়দ্রাবাদ থেকে, তুই একটা ভালো ছবি বানিয়েছিস চোখের বালিতে। 7 বছর। মনের মানুষ এখনো দেখোনি? না, আমি মনের মানুষ পুরো ছবি এখনো দেখিনি। সিরিয়াসলি? হ্যাঁ, জাতিস্বরও দেখিনি এখনো না? না, ওই মানে ভাগ করে। এটা কি কোনো আমি দেখলে আমার ভীষণ, আবার সারা রাত জেগে থাকি, আমার মনে হয় আবার শুটিংটা করলে ভালো হয়, এইটা আবার ছবিটা মনে হয় করি। আমি মনের মানুষের সময় যখন তোলপাড় হচ্ছে, বেস্ট ফিল্ম পেয়ে গেছে, এ পেয়ে গেছে, আমার ভেতরটাও কাঁপছে, মানে আমার নার্ভাস বেরো। এইটা তো দেখে নেবো, এটা তো আমার কিছু নেই। হ্যাঁ। আচ্ছা, এই যে অনেক দিন পর তুমি কোন সিনেমা দেখার পর কোন সিনেমা দেখে তোমার মনে হয়েছে যে এটা আরেকবার করলে না অনেক বেটার করবো? অনেকদিন পর আমার অভিনীত, তোমার অভিনীত? আমার প্রায় প্র্যাকটিক্যালি সব ছবি মনে হয় যদি দেখি আমি, তবু ওই জন্য দেখি না। জাতিস্বর সবথেকে কঠিন ছিল, যেটা আমি অনেক করেছি, আরেকবার করতে পারলে ভালো লাগতো, তাই তো? হ্যাঁ। ওটা নিয়ে এত বেশি আলোচনা হয়। একজন সন্তান যদি তার বাবা মায়ের সঙ্গে এই ছবি দেখে, হল থেকে বেরিয়ে কি ধরনের কথোপকথন শুরু হোক বলে তুমি চাও? মানে এর পরের আলোচনাটা সন্তান বাবা মাকে বা বাবা মা সন্তানকে, যেহেতু তুমি ছবিটার গল্প জানো, ঘটনা প্রবাহ জানো। হ্যাঁ, আমি ছবিটা তো একটু আদ্র দেখছি, তোমরা আমাকে Infact, দেখাচ্ছ হ্যাঁ, বলে। হ্যাঁ। কখনো গান দেখছি, কখনো হ্যাঁ, ট্রেলার দেখছি, হ্যাঁ। কখনো আমার নিজের ধারণায় ছবিটা যদি বাবা মা সন্তানরা একসাথে বসে দেখেন, হল থেকে বেরিয়ে বা গাড়িতে বা যেখানেই যাবেন, তারা খেতেই গেলে আমি নীরবতার এক্সপেক্ট করছি, কেউ কথা বলবেন না, সবাই না কেন একটা খাবেন, কথা বলে, এটা নিয়ে চামচের ছবিটা নিয়ে শব্দগুলো আলোচনা বেশি করবেন। শোনা যাবে। হ্যাঁ। ছবিটা আলোচনা করে বেশি করবেন, ওটা আস্তে আস্তে বেরোবে, পরের দিন সকালে চা খেতেই বেরোবে, ইমিডিয়েটলি করে কথা বেরোবে বলে মনে হয়। ময়ূরাক্ষীতে আমাদের এটাই হয়েছিল, ওটা কেউ কথা বলতে পারেনি, প্রচুর এরকম ফোন এসছে, লোকে বলেছেন, আমরা পরের দিন হঠাৎ বাবা আছেন, তাকে একটা ফোন করেছি, চলে গেছি। আমার ধারণা এটাই হবে, কিছু নীরবতাটাই বোধহয় আমি এক্সপেক্ট করছি। এটা ভালো, এটা ভালো, মানে নাম্বার 3 আমার। এটা ভালো উত্তর, আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। আচ্ছা, অনেকদিন পর দেখার পর দর্শক বাড়ি ফিরে, এটা তোমার চাওয়া, একটা কোনো কাজ করুক তুমি চাও দর্শক, মানে সে আবারও কারোর সন্তান, কারোর বাবা বা কারোর মা তো বটেই, বাড়ি ফিরে একটা কোনো কাজ করুক এই সিনেমাটা বাড়ি ফিরে দেখে গিয়ে, বাড়ি ফিরে সেটা কি কাজ হবে? এটা প্রশ্নটা হচ্ছে, প্রশ্নের এ করলাম, বিটা আমি পরে করবো। মানে
সিনেমাটা আমাদের ছবির দেখলো, চরিত্র ওরা আচ্ছা সিনেমাটা দেখলো, এটা বাবা না সন্তান? মানে আমি বলছি যেই দেখবে সে কারুর না কারুর সন্তান কিংবা কারুর না কারুর বাবা মা কিছু না কিছু এক হবেই। সে বাড়ি ফিরে গিয়ে পরের দিন কাজ বাং করে নিজের কাজ সে কাজ করেন, কাজের থেকে কাজটাকে তিনি ম্যানেজ করে তার বাড়িতে যারা যারা আছেন তাদের নিয়ে তার মতন করে হাফ বেলা হলে আনন্দ করতে পারবে। এবার প্রশ্নটার বি, তুমি সিনেমাটার গল্প জানতে, তুমি একজন দর্শক, তুমি এই ছবিটা দেখতে গেছো, কঠিন কঠিন প্রশ্ন। তুমি ফিরে এসে এই সিনেমাটার দেখার পর, যেহেতু এখন তুমি গল্পটা জানো তাই আমি প্রশ্নটা করতেই পারি, সিনেমাটা দেখে আসার পর তোমার প্রথম একটা ফোন বা একটু সময় কাটানো বা কি মানে করে এলাম তো ছবি রিলিজের আগে। পরেরটা বলছি। আমার ধারণা মানে কারণ তুমি মাঝপথে, তুমি হ্যাঁ মানে সন্তান, আমি আসলে এটা জানি বলেই হয়তো আমার এই উত্তরটা দিতে সন্তান আমার এবং মনে হয় আমি বাবা। সাজিয়ে উত্তর দিচ্ছি। কিন্তু আমি যদি ছবিটা দেখি আমার যেন আবার আমি বারবার ওই ছবিতে ফিরে যাচ্ছি, আমি কেঁদেছিলাম। যদি আমাকে তুমি ছবির শেষে চোখে জল আনতে পারো তোমার আগের ছবির মতন, ছবিটার আমি স্ক্রিপ্ট শুনেছি তাহলে আমি কাঁদতে পারবো না? এটা দেখে যদি আমি কেঁদে ফেলি তাহলে হয়তো আমার ছেলেকে নিয়ে একটু গাড়ি করে বেড়াতে যাবো। আর বাবা বাইরে থাকেন বন্ধুরা, আমি জাস্ট ঘুরে এসেছি, তো না যায় একটা ফোন করবো, কানেক্ট তো করবো। আমার কাজের মানুষজন আমাকে সারাক্ষণ যারা, যেটা আমি সবসময় বলি আমার এরাই হচ্ছে আমার পুরো ফ্যামিলি, যিনি আমাকে নিয়ে চালান। আমরা তাদেরকে নর্মালি ছুটি দিই, এই না আমার কাজ আছে থাকিস, আমি এসে ফিরে এসে বলবো যাও গিয়ে একদিনের জন্য হলো তোমার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করে এসো, খুব ইম্পর্টেন্ট। আমার শেষ প্রশ্ন, তুমি প্রসেনজিৎ চ্যাটার্জি সন্তান, প্রসেনজিৎ চ্যাটার্জি একজন বাবা, কাকে এগিয়ে রাখবে? দুটোকে করে বেশি নম্বর দিতে পারি না, এটা বলাটা খুব আমার নিজের বইতেও লেখা আছে, তাই এটাকে আমি নম্বর খুব একটা দিই না, কারণ এতটাই তোমাদের অনেকদিন পর মতন ঘটনায় জড়িয়ে থাকি। হ্যাঁ মানে আমার মনে হয় একটু হলেও বেশি নম্বর দেব বাবা, একটু হলো। অবশ্য ছেলে হিসেবে আমি খারাপ নই। আমার প্রশ্ন ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা কত প্রশ্ন বাবা, বেশি ছিল না, তাও আমি সবকটা করিও নি, কিন্তু এখানে ছিল না আমি অনেকগুলো করে ফেলেছি। যাই হোক, মোমেন্টাম। তবে সবাই অনেকদিন পর দেখুক। নিশ্চয়ই আমরা চাইবো অনেকদিন পর দেখবেন, আমি বলছি হয়তো 2 থেকে 4 হবে, 4 থেকে 6 হবে, 8 থেকে 12 হবে। মানুষ মানুষকে বললেই আমাদের প্রাপ্তি, ব্যাস। খুব বেশি আমি নিজেই বলেছিলাম এই ছবিটা মানুষ বলবেন এই ছবিটা, ব্যাস ওইও, কত বলতে হবে না, নিয়ে এসে দায়িত্ব শুনতে হবে। ওটার থেকে ভালো প্রমোশন হয় না। মানুষের কাছে মানুষরা যদি বলতে শুরু করে, এবং আমার দৃঢ় বিশ্বাস আমি আসলে হোপফুলি